আসসালামু আলাইকুম। তুরস্ক ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। ইরান যুদ্ধ নিয়ে সময় যতই যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন আরো বেশি ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন, বেপরোয়া হয়ে যাচ্ছেন এবং অধৈর্য হয়ে যাচ্ছেন। আমি আবারও বলছি, ইরান যুদ্ধ নিয়ে সময় যতই যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন ততই বেপরোয়া হচ্ছেন, ক্ষিপ্ত হচ্ছেন এবং আরো বেশি উত্তেজিত হচ্ছেন। তার এই উত্তেজনা, তার এই ক্ষিপ্ততা এবং তার এই বেপরোয়া ভাব শুধুমাত্র কি এই ইরান যুদ্ধ কি আরো বেশি ঘোলাটে করবে, নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এবং মধ্যপ্রাচ্যের জন্য আরো বড় বিপর্যয় ডেকে আনবে? এটাই এখন বড় প্রশ্ন। কারণ হচ্ছে, যখন একটা দেশ এত বড় যুদ্ধের মধ্যে থাকে, সেই যুদ্ধে থাকা দেশের সর্বাধিনায়কের আরো বেশি স্থির থাকা দরকার, শান্ত থাকা দরকার, ঠান্ডা মাথায় চিন্তা করা দরকার। ডোনাল্ড ট্রাম্পের যে সমস্ত বক্তব্য এখন আসছে, মিডিয়াতে আসছে, তিনি বিভিন্ন সময়ে বলছেন এবং তার প্রশাসনের মধ্যে এখন যে বিশৃঙ্খল পরিস্থিতি, তাতে তার পিছপা হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আবার এই যুদ্ধে সফল যে হবেন সেটাও আমেরিকার বিশেষজ্ঞরা দেখছেন না, হোক সেটা সামরিক বিশেষজ্ঞ অথবা রাজনৈতিক বিশেষজ্ঞ। এরকম একটা পরিস্থিতিতে এই যুদ্ধ নিয়ে কি হবে, এ কারণেই এই ডোনাল্ড ট্রাম্প তার মিত্র রাষ্ট্রগুলোকেও কাছে পাচ্ছেন না। কারণ যেই সর্বাধিনায়কের কথার উপরে বিশ্বাস রাখতে পারছেন না তার সামরিক বাহিনী, তার দেশের মিডিয়া, তার রাজনৈতিক ঘনিষ্ঠরা, তার রাজনৈতিক দল, তার দেশের রাজনৈতিক দল, তার দেশের হর্তাকর্তারা, সেখানে ভিন্ন দেশের রাজনৈতিক দল এবং দেশের শীর্ষ নেতারা, শীর্ষ কমান্ডাররা কিভাবে তার উপরে বিশ্বাস রাখবেন? কেন বলছি এই কথা? গত রাতে ট্রাম্প টুইট করলেন ঘুমানোর আগে যে আমরা সফলভাবে ইরান থেকে আমাদের পাইলটকে নিয়ে এসেছি, তাকে উদ্ধার করে নিয়ে এসেছি এবং এই উদ্ধার কাজটি হচ্ছে আমেরিকার ইতিহাসের সবচাইতে সফল একটা উদ্ধার কাজ। যদিও এটা আমেরিকার ইতিহাসের সবচাইতে সফল উদ্ধার কাজ না, এটা আমেরিকার ইতিহাসে বলা যায় সবচাইতে দুর্বল বা সবচাইতে ব্যর্থ উদ্ধার কাজগুলোর একটি। পুরোপুরি ব্যর্থ না, কিন্তু সবচাইতে ক্ষতির সম্মুখীন হওয়া উদ্ধার কাজগুলোর একটি। তিনি বলেছিলেন যে আমেরিকার কোনো একটা সৈন্যের গায়ে ফুলের টোকাও লাগে নাই, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আমেরিকার সৈন্যরা সেখানে আহত হয়েছেন। তিনি বলেছিলেন পাইলট খুব ভালো আছে, পরবর্তীতে দেখা গেল যে পাইলট গুরুতর আহত। এবং তিনি এই যুদ্ধ নিয়ে যতগুলো আলটিমেটাম দিয়েছেন, নতুন আরেকটি আলটিমেটাম নিয়ে এসেছেন। তিনি একদিন আগে আলটিমেটাম দিয়েছিলেন যে 48 ঘন্টার মধ্যে যদি ইরান হরমুজ প্রণালী খুলে না দেয় তাহলে ইরানে জাহান্নাম নিয়ে আসবেন। সেই 48 ঘন্টা শেষ হয়নি, 24 ঘন্টা শেষ হওয়ার পরে এখন আবার তিনি যে হুমকি দিয়েছেন সেটাকে হুমকি বলা যায় না। তার যেই ভাষা তিনি ব্যবহার করেছেন সেই ভাষাটা হচ্ছে এমন একটা ভাষা যেটা মানুষ ব্যাপক পরিমাণে, মানে সিরিয়াস টাইপের যদি হচ্ছে রাগান্বিত হয়, যেই জিনিসটা চাচ্ছে সেটা যখন না পায় এবং কোনো একটা কারণে সে যদি ব্যাপক পরিমাণে বেখুশি হয়, তখন সেই ভাষা ব্যবহার করে। এবং তিনি সেরকম একটা ভাষা ব্যবহার করছেন যে তোমার এই জারজের সন্তানগুলো তোরা হচ্ছে মানে গালি টালি দিয়ে মানে হরমুজ প্রণালী খুলে দে, নাইলে খবর আছে। এটা কখন হয়? আপনি একজনের সাথে তর্কাতর্কি করতেছেন, একটা জিনিস নিতে চাচ্ছেন, দিচ্ছে না, নিতে চাচ্ছেন, দিচ্ছে না,
মানে উত্তেজনা বাড়ছে, আপনারও উত্তেজনা বাড়ছে, মায়ের দিবেন এরকম একটা পর্যায়ে যাচ্ছে, মায়ের দিচ্ছেন, হচ্ছে না আরো দিব, তারপরে হচ্ছে গালাগালি করছেন এবং গালাগালির একেবারে শেষ পর্যায়ে ঠিক সেরকম একটা শব্দ সে ব্যবহার করছে, বাক্য সে ব্যবহার করছে। দিবি না মানে তুই সোমবারের মধ্যে খুলে দিতে হবে, যদি খুলে না দাও মঙ্গলবার তোমার ব্রিজ ট্রিজ যা আছে। সে বলছে কি যে আগামী মঙ্গলবার হবে ইরানের জন্য ব্রিজের দিন, মানে সড়ক দিবস, এই সড়ক বলতেছি সেতু দিবস, এবং কি বলে এই আর হচ্ছে বিদ্যুৎ দিবস। হ্যাঁ, এখন এই সড়ক দিবস আর বিদ্যুৎ দিবস কি, অর্থাৎ সেতু দিবস আর বিদ্যুৎ দিবস। আমেরিকা রাষ্ট্রপতি বলছেন যে তুমি যদি আমার কথা না শোনো এবং আমার কথা শুনে যদি এই হরমুজ প্রণালী খুলে না দাও, তাহলে আগামী মঙ্গলবার হবে বিদ্যুৎ প্রকল্প দিবস এবং ব্রিজ দিবস। অর্থাৎ ইরানের বিদ্যুৎ প্রকল্প এবং ব্রিজে সবগুলোতে আমি হচ্ছে একেবারে মানে লাইন ধরে হচ্ছে ধ্বংস করে দেব। মানে বিষয়টা এমন যে তার ব্যাপক পরিমাণে ধ্বংস করার ক্ষমতা আছে, একদিনে সব ধ্বংস করার ক্ষমতা আছে, সে শুধু ধ্বংস করছে না। যদি সেই ক্ষমতাই থাকে তাহলে এই প্রশ্নটা এখন খুব দ্রুত সামনে আসে, সেটা হচ্ছে একজন মাত্র আমেরিকার পাইলটকে উদ্ধার করতে কেন 6টা হেলিকপ্টার এবং যুদ্ধ বিমান ধ্বংস হবে? 6টা জাস্ট হচ্ছে একজন পাইলটকে উদ্ধার করতে। এটা কত বড় সফলতা! যদিও অনেকে এটাকে অর্থনৈতিক দিক থেকে দেখছেন যে আমেরিকার এতে অর্থনৈতিক লস হয়েছে কয়েক বিলিয়ন ডলার। অর্থনৈতিক লসের চেয়ে বড় জিনিস হচ্ছে এখানে প্রেস্টিজ। ট্রাম্প মূলত প্রেস্টিজের খেলা খেলেন। ট্রাম্প চান, তার সাইকোলজিটা হচ্ছে যে আমাকে নিয়ে সবাই কথা বলবে, আমি থাকবো সবার উপরে, আমার সফলতা সব জায়গায় আলোচিত হবে, আমি সফল হব। এটা কিন্তু হিটলারেরও একটা সাইকোলজি ছিল যে আমি সফল হব, আমার সফলতা। এটা খুব সম্ভবত মুসলিনের সাইকোলজিটাও এরকমই ছিল। অর্থাৎ বিশ্বে যত বড় বড় ব্যক্তিরা দুটো জিনিস নিয়ে আসছেন, একটা হচ্ছে বড় ধরনের ধ্বংস নিয়ে আসছেন, আরেকটা হচ্ছে বড় ধরনের সফলতা নিয়ে আসছেন। এই দুই ধরনের ব্যক্তিরাই ছিল ব্যাপক টাইপের হচ্ছে ঘাড়তারা বা তাদের গোয়ার্তমের কারণে হচ্ছে তাদের পেছনে যারা ছিল তারা হয়তো তাদেরকে ছেড়ে যেতে বাধ্য হয়েছে অথবা তাদের সাথে দৌড়াতে বাধ্য হয়েছে। এটাকে আমি পজিটিভ নেগেটিভ বলছি না সরাসরি, কিন্তু দুই ধরনের আছে। তাকে নিয়ে আপনি সফলও হতে পারেন ব্যাপক পরিমাণে অপ্রত্যাশিতভাবে, আবার একেবারে সবকিছু ডুবিয়েও দিতে পারে। এখন এই ট্রাম্পের যে বক্তব্য, তিনি বলছেন যে সোমবারের মধ্যে ইরানকে অবশ্যই চুক্তি করতে হবে এবং হরমুজ প্রণালী খুলিয়ে দিতে হবে। যদি হরমুজ প্রণালী সোমবারের মধ্যে খুলে না দেয় তাহলে মঙ্গলবার আমি ইরানকে ধ্বংস করে দেব। প্রশ্ন হচ্ছে মঙ্গলবার ইরানকে ধ্বংস করার ক্ষমতা তার আছে কিনা? এখন এই যে ধ্বংস করার ক্ষমতা তার আছে কিনা, এই প্রশ্নের সাথে সাথে ইরানের ব্যাপারটা সামনে আসবে যে ইরানের মানে সে যদি এরকম একটা আক্রমণ নিয়ে আসে বা এরকম একটা আক্রমণের পরিকল্পনা নিয়ে আসে, তাহলে সেখানে ইরান কতটা টিকে থাকতে পারবে। দেখুন, এই আক্রমণের পর মানে গত রাতে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার পর ইরানের বিপ্লবী গার্ডের খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে তারা কমপক্ষে 2টা বিমান, সামরিক বিমান এবং 2টা হেলিকপ্টার তারা ধ্বংস করেছে, এটা হচ্ছে তাদের দাবি। আর আমেরিকার কথা ছিল যে আমরা ওই অপারেশনে চলে গিয়েছি, অপারেশনে যাওয়ার পরে আমাদের এই যে কি বলে C-130 বিমানগুলো, যেই বিমান হচ্ছে ব্যাপক পরিমাণে বিশাল বিমান মানে কার্গো বিমানের মতো আর কি, সেই C-130 বিমান আমাদের বালুতে আটকে যায় এবং সেগুলোকে ধ্বংস করে আসছে। এখন সেখানে অনেকগুলো প্রশ্ন আসে। প্রশ্ন হচ্ছে, আপনারা যদি সেই ছবিগুলো দেখেন দেখবেন যে এখানে একটা বিমান ধ্বংস হয়েছে, তার পাশে আর একটা বিমান ধ্বংস হয়েছে, তার পাশে একটা হেলিকপ্টার ধ্বংস হয়েছে, তার পাশে আর একটা হেলিকপ্টার ধ্বংস হয়েছে, মোটামুটি একই জায়গায়। এখন প্রশ্ন হচ্ছে, যদি সেখানে বিমানটি বালুতে গেড়ে যায়, বালুতে আটকে যায়, তাহলে আপনি সেখানে দ্বিতীয় আরেকটা বিমান, এত বড় বিমান কেন সেখানে আপনি অবতরণ করাবেন? প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বিমান দুটিকে তো আর আপনি
একত্রে অবতরণ করাচ্ছে না, যে এই তুই পাশ দিয়ে নাম, আমিও পাশ দিয়ে নামতেছি, একত্রে নামতেছি। মানে রানওয়ের মতো বড় বড় রানওয়েতেও, বড় বড় বিমানবন্দরের রানওয়েতে, বড় বড় সামরিক ঘাঁটির রানওয়েতে পর্যন্ত দুটো বিমান একত্রে নামায় না। আপনি সেখানে মাটির উপরে অথবা তাদের কথা অনুযায়ী বালুর উপরে দুটো বিমানকে কি একত্রে নামানো হয়েছে? নামানো হয়নি। তাহলে একটা বিমান নামার পরে যদি সেটা বালুতে আটকে যায়, তাহলে দ্বিতীয় বিমানটা আপনি কেন নামিয়েছিলেন সেই? এরপরে হচ্ছে বিমান না হয় বালুতে আটকে গেল, হেলিকপ্টারের কি হয়েছিল? হেলিকপ্টার তো বালুতে আটকে যাওয়ার মতো না। মানে হেলিকপ্টার আপনি নামাচ্ছেন নামাচ্ছেন নামাচ্ছেন, সে ওখানে যদি দেখে যে না এখানে আমার আসলে মানে দেবে যাচ্ছে, সে উঠে যাবে, সে তো আর বালুতে আটকে যাবে না। বিমান আপনি নামাচ্ছেন, বিমান নামার পরে দৌড় দিল, মনে করলেন যে হ্যাঁ বালুর মধ্যে আটকে গেছে। কিন্তু যেই ছবিগুলো এসেছে আজকে দিনের আলোতে ইরান থেকে, তাতে ওই জায়গাতে আটকে যাওয়ার মতো বালু নেই, আটকে যাওয়ার মতো বালু নেই ওখানে। আর এই যে বিমানগুলো, এই বিমানগুলো মোটামুটি ধরেন এতখানিক, মানে 1 বিঘত পর্যন্ত বালুর মধ্যে এই বিমান গিয়ে মানে উড়ে যেতে পারে, মানে এই বালুর মধ্যে দিয়ে সে হচ্ছে বালুকে রানওয়ে বানাতে পারে, এরকম শক্তিশালী বিমান বা এরকম ক্ষমতা সম্পন্ন বিমান। সেখানে যে ছবিগুলো শেয়ার হয়েছে তাতে কোনো বালুর চিহ্ন নেই। হ্যাঁ, মাটি, শক্ত মাটি, কিছু কিছু পাথরের মতো আছে। এখন এরকম একটা জায়গাতে আপনি ধরলাম বালুর মধ্যে আটকে গেল, দ্বিতীয় বিমানটা কেন নামালেন? দ্বিতীয় বিমানটা নামালেন, হেলিকপ্টারগুলো কেন নামালেন? হেলিকপ্টারগুলো নামালেন। তারপরে হচ্ছে সবগুলো এক জায়গাতে কিভাবে ধ্বংস হয়? এখন এজন্য এরকম ভাবে অনেকে বলছেন, যদিও এটার অনেক তথ্য আরো আস্তে আস্তে আসবে, যে খুব সম্ভবত এই পাইলটকে উদ্ধার করার জন্য আমেরিকা এইখানে একটা ট্রায়াল করেছিল। শুধুমাত্র পাইলটকে উদ্ধার না, ট্রায়ালটা ছিল যে আমরা যদি ইরানের মধ্যে একটা গ্রাউন্ড অপারেশন বা একটা স্থলযুদ্ধ চালাই, তাহলে সেই স্থলযুদ্ধে আমরা কোনো একটা জায়গায় একটা অস্থায়ী ক্যাম্প বসিয়ে কিভাবে কাজ করতে পারি। এবং খুব সম্ভবত তারা এই বিমান এবং হেলিকপ্টারগুলো নিয়ে ওখানে রেখে তারপরে হচ্ছে ওখান থেকে তারা একটা নির্দিষ্ট রেডিয়াস ধরে তারা তল্লাশি চালিয়েছিল। পরবর্তীতে এটার তথ্য হয়তো ইরান পেয়ে যায় এবং ইরান সেখানে আক্রমণ চালায়। মানে ওগুলো ওই মাটিতে, ভূমিতে থাকতেই আক্রমণ চালায়। আরেকটা হতে পারে যে ওগুলোর একটা ভূমিতে থাকতে আক্রমণ চালায়, সেটা আর উঠতে পারে না, পরবর্তীতে আরেকটা যায় তাদেরকে উদ্ধার করতে, কারণ এগুলো কাছাকাছি ছিল, ব্যাপক পরিমাণে বিমান ওড়াউড়ি করছিল, উদ্ধার করতে যায়, সেটাও আঘাতপ্রাপ্ত হয়। এ কারণে এই যে আঘাতপ্রাপ্ত হওয়া, বারবার আঘাতপ্রাপ্ত হওয়া এবং সেগুলো ধ্বংস হওয়া, এখন আমেরিকা ওখানে কি বলবে? আমেরিকার এটা বলার সুযোগ নাই যে আমরা ওখান থেকে তাকে নিয়ে আসার সময় ইরানের আক্রমণে আমরা হচ্ছে পালিয়ে এসেছি, এটা তারা বলবে না, বলার সুযোগ নাই। আবার ইরানও এটা প্রমাণ করতে পারবে না যে সে এটাকে আক্রমণ করেছে। হয়তো বা একটা সময় পরে পারবে, ওইখানে যদি ইরানের কোনো মিসাইল টিসাইলের ধ্বংসবশেষ বা ভাঙা অংশ থাকে সেগুলো দিয়ে। আর এই সমস্ত জিনিসের জন্য এখন ইরানের যেই পরিমাণ এক্সপার্টদের কাজ করা দরকার, তারা এই বিষয় নিয়ে কাজ করবে নাকি তারা এখন যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকবে, এরকম একটা ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে যে আমেরিকার যে সমস্ত প্রাইভেট স্যাটেলাইট কোম্পানি ছিল, যেগুলো বিভিন্ন দেশের যুদ্ধে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে স্যাটেলাইট চিত্রগুলোকে বিশ্লেষণ করে তারপরে বলতো যে হ্যাঁ এখানে এই কয়টা বিমান ছিল, এখানে ওই কয়টা বিমান ছিল, বিমানটা 1 ঘন্টা আগে এই জায়গায় ছিল, 2 ঘন্টা আগে এইখানে ছিল, সেই স্যাটেলাইট কোম্পানিগুলোর উপরে নিষেধাজ্ঞা দিয়েছে যে তোমরা ইরানের কোনো, মানে ইরানের বলতে আমেরিকার সাথে সংশ্লিষ্ট, আমেরিকার বিরুদ্ধে যায়, আমেরিকার বিপক্ষে যায়, এরকম কোনো স্যাটেলাইট চিত্র প্রকাশ করতে পারবা না। তার মানে হচ্ছে ওইখানে সঠিক তথ্যটা যেন না আসে, সেটার জন্য তারা সবকিছু করছে এবং এটা বিভিন্ন সময় করে। আমরা যতই মুক্ত তথ্য, মুক্ত বাক স্বাধীনতা, মুক্ত চিন্তা যতটাই বলি, তারা সবসময়ই তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য এই সমস্ত নিষেধাজ্ঞা দিয়ে রাখে। যাই হোক, গেল সেটা। এখন ইরান বলছে যে যে ঘটনাটা ঘটেছে এটা আমাদের প্রথম আঘাত ছিল এবং এই আঘাতে আমরা সফল, এটা হচ্ছে ইরানের কথা। আর আমেরিকার কথা হচ্ছে ওখানে ইরান কোনো আঘাত করতে পারে নাই, আমরাই আসার সময় এই বিমানগুলো যেন ইরানের হাতে না পড়ে এজন্য ধ্বংস করে দিয়ে আসছি। এখন এই বিমানগুলো যেন ইরানের হাতে না পড়ে সেজন্য ধ্বংস করে দিয়ে আসা
হতে পারে যে এত গুরুত্বপূর্ণ বিমান ইরানের হাতে পড়লে সে তো এগুলো ব্যবহার করবে, তাকে আমি কেন দেবো এই ফ্রি বিমান, হতে পারে। কিন্তু এখানে আরো একটা জিনিস আমার কাছে মনে হয় যে এই অভিযানকে আমেরিকা যতটা সফল হিসাবে প্রচার করছে, ট্রাম্পের ইনার সার্কেলের আলোচনায়, তার কাছাকাছি যারা আছে এদের আলোচনায় এবং সঠিক তথ্যটা তারা জানার কারণে এটাতে তারা যথেষ্ট পরিমাণে সফল না। এবং ওই যে আমাদের দেশে একটা কথা আছে, বলে যে হচ্ছে কুত্তার লেজে পা পড়লে কুত্তা হচ্ছে একেবারে পাগলা কুত্তা হয়ে যায়। মানে কুকুরের লেজে যখন আপনি হচ্ছে মানে কি বলে পাড়া দেবেন, তখন সে লেজে ব্যথা পায়, লেজে ব্যথা পেলে সে অনেক বেশি চিল্লাচিল্লি করে। তো খুব সম্ভবত এখানে এরকম একটা জিনিস ঘটতে পারে যে আসলে এই বিষয়টাতে ট্রাম্প যতটা সফলভাবে প্রচার করছেন, বিষয়টা ততটা সফল না, বরং আরো বেশি মর্মান্তিক তাদের জন্য, আরো বেশি কি বলে আঘাতপ্রাপ্ত হয়েছেন তারা। হয়তোবা এরকম হতে পারে, এখন ট্রাম্প সকালবেলা উঠে বলছেন যে আমাদের যে পাইলটকে আমরা উদ্ধার করে নিয়ে আসছি সে গুরুতর অসুস্থ, গুরুতর আহত। এখন এই গুরুতর আহত থেকে একদিন পরে যদি বলা হয় যে সে নিহত হয়েছে, যে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, এটাকে তারা সফল একটা অপারেশন হিসেবে দেখাবে। কিন্তু ঘটনাটা এরকমও হতে পারে যে আসলে সে নিহত অবস্থায় তাকে উদ্ধার করেছে, এবং এটার কারণে হয়তোবা ট্রাম্প অনেক বেশি ক্ষেপে গেছে। এবং ওখানে যে ক্ষয়ক্ষতির পরিমাণ, সেই ক্ষয়ক্ষতির পরিমাণ যতটুকু দেখা যাচ্ছে তারা যেভাবে বলছে তার চেয়েও অনেক বেশি। এবং এই কারণে ট্রাম্প ক্ষেপে মানে ওই যে শব্দগুলো সে ব্যবহার করছে, বাস্টার্ড টাস্টার্ড ব্যবহার করে, হ্যাঁ মানে মাথা নষ্ট। এবং কি যে সোমবারের মধ্যে তুমি যদি সব খুলে না দাও, হরমুজ প্রণালী যদি খুলে না দাও, একটা চুক্তি যদি না করো, আমি তোমাকে শেষ করবো। তো ভাই, আপনার যদি অপারেশন সফল হয়, আপনি যদি এখানে সফল একটা অভিযান পরিচালনা করেন, তাহলে আপনি কেন বলবেন যে সোমবারের মধ্যে তোমার চুক্তি করতেই হবে? আপনি বলবেন তুই চুক্তি করবি না, কোনো অসুবিধা না, আমি তোর পেটের ভিতরে ঢুকেই তো আমার পাইলটকে নিয়ে আসছি, দেখো না এরকম করে হচ্ছে তোর রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে আসবো, বলবেন তখন। এখন ট্রাম্প বলছে যে ট্রাম্পের যারা এখন ইরানের যারা তাদের সাথে আলোচনা করছে, নেগোশিয়েট করছে, এই যুদ্ধবিরতি বা শান্তি আলোচনা করছে, তাদেরকে সে মাফ করে দিয়েছে। এটা হচ্ছে তার কথা, যে তাদেরকে আমি মাফ করেছি, তাদেরকে মারবো না। ট্রাম্পের কথা একটু আগে ফক্স নিউজে বলছে যে তাদেরকে আমি মারবো না, তাদেরকে মাফ করে দিয়েছি, তাদেরকে ক্ষমা করে দিলাম, কারণ হচ্ছে তারা আমাদের সাথে আলোচনা চালাচ্ছে, বাকিদেরকে আমি মেরে ফেলবো। তো যে 2-3 জন আলোচনা চালাচ্ছে তাদেরকে তুমি জীবিত রাখবো, বাকিদেরকে মেরে ফেলবে, এরপরে কি এরা আলোচনা চালিয়ে তারপর হচ্ছে তোমার সাথে চুক্তি করবে, হয়তো করতে পারে, আমি জানি না। কিন্তু এই ধরনের কথাবার্তা বা চিন্তা ভাবনা, তারা কারা? তাদের মধ্যে একজন হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আরেকজন হচ্ছে ইরানের কি বলে ইরানের এই পার্লামেন্ট স্পিকার। এদের কথা হয়তো তিনি বলতে পারেন, কিন্তু এই দুজনের কথা কি? এই দুজনের কথা হচ্ছে, ভাই আমরা তো আমেরিকার সাথে আলোচনা করি না। এখন আমেরিকা বলছে আমাদের সাথে যারা আলোচনা করতেছে তাদেরকে আমি মাফ করে দিচ্ছি, তাদেরকে আমি বাঁচিয়ে রাখবো। তারা বলছে আমরা আমেরিকার সাথে আলোচনা করি না, আমেরিকার সাথে আমাদের কোনো আলোচনাই হয় নাই, সরাসরি কোনো কথাই হয় নাই। হ্যাঁ, পাকিস্তানের মাধ্যমে আমাদের কাছে কিছু প্রস্তাব পাঠানো হয়েছিল, আমরাও সেটার উত্তর দিয়ে দিছি, ঝামেলা শেষ। তাহলে এজন্য এই যুদ্ধ নিয়ে ট্রাম্পের যে সমস্ত বক্তব্য এবং ট্রাম্প যেভাবে এই যুদ্ধটাকে চালিয়ে নিচ্ছেন, এতে আসলে ট্রাম্পের আশেপাশের কয়েকজন মানুষ ছাড়া কেউই খুশি না। হ্যাঁ, খুশি হবে, আমেরিকানরা খুশি হবে, কখন হবে? যদি সে তার এই যে তেরামি বা কারো কথা না শুনে হচ্ছে ব্যাপক পরিমাণে হামকি ধামকি দিয়ে যদি সে সফল হয়, যে হ্যাঁ ইরানে সে এমন মানে করলো, কি বলে মানে ইরানকে এমন ভাবে মাটির সাথে গুড়িয়ে দিল যে ইরানের আর কেউ নেই হাত তুলে আমেরিকার বিরুদ্ধে হচ্ছে আঙ্গুল তুলে কথা বলার মতো, তখন হয়তো বলবে দেখো আমি কিন্তু করেছি। কিন্তু বর্তমান যে অবস্থা, তাতে এটা মনে হয় না। হ্যাঁ, এটা বাস্তব, এটা আমাদের স্বীকার করতে হবে যে আমেরিকা হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি এখনো পর্যন্ত। তার ফায়ার পাওয়ার অনেক শক্তিশালী, তার অপশন অনেক বেশি। একটা বিমান বিধ্বস্ত হয় সে আরো 2টা বিমান নিয়ে আসে, 2টা বিমান বিধ্বস্ত হয় সে আরো একটা নিয়ে আসতে পারে, একটা বিমানবাহী রণতরী বিধ্বস্ত হয় বা রণতরী হচ্ছে আগুন লাগে সে আরেকটা নিয়ে আসতে পারে, একটা বিমানবাহী রণতরীতে
আক্রমণ হলে সে 3টা বিমানবাহী রণতরী নিয়ে আসতে পারে, সে তার F-16 যুদ্ধ বিমান যদি কাজে না লাগে সে F-35 যুদ্ধ বিমান নিয়ে আসতে পারে, সে F-35 যুদ্ধ বিমান যদি কাজে না লাগে সে আরো শক্তিশালী বিমান নিয়ে আসতে পারে। এই ধরনের তার অপশন আছে অনেক বেশি। এটা তো জানা যে সে সুপার পাওয়ার, এবং এই সুপার পাওয়ার কার উপর আক্রমণ করছে? ইরানের উপরে। আর ইরান সামরিক দিক থেকে এই সুপার পাওয়ারের কাছে কিছুই না। আমরা যতই বলি ইরানের মিসাইল এটা করেছে, ইরানের মিসাইল ওটা করেছে, তার ব্যালিস্টিক মিসাইল এটা করেছে, তার কি বলে ক্লাস্টার মিসাইল এটা করেছে, ঠিক আছে, কিন্তু এই সুপার পাওয়ারের কাছে বিশাল কিছু না। বিশাল কিছু কোনটা? বিশাল কিছু হচ্ছে হরমুজ প্রণালী। ইরান সেটা ধরে রেখেছে। এজন্য ট্রাম্প সবকিছুর উপরে খালি হরমুজ হরমুজ করতেছে, যে হরমুজ খুলে দাও, হরমুজ খুলে দাও, হরমুজ খুলে দাও। কখনো বলছে হরমুজ আমাদের দরকার নাই, কখনো বলছে হরমুজ ছাড়া হবেই না, কখনো বলছে হরমুজ বন্ধ হলো আমার সমস্যা নাই, কখনো বলছে হরমুজ খোলা ছাড়াই চলবে না, কখনো বলছে হরমুজ আমার না, কখনো বলছে হরমুজ আমার, কখনো বলছে হরমুজ হচ্ছে অন্যান্য দেশ এখান থেকে তেল নেয়, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কখনো বলছে এটার নাম হরমুজ প্রণালী না, এটার নাম ট্রাম্প প্রণালী দেব। তো তার এই যে বক্তব্যগুলো, কেন ট্রাম্পকে নিয়ে আমরা এত বেশি কথা বলি? কারণ এই যুদ্ধ চালু করেছে ট্রাম্প, এই যুদ্ধ বন্ধ করবে ট্রাম্প। ট্রাম্প যদি সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ আমি ইরান থেকে চলে যাচ্ছি, ইরানের উপর আক্রমণ করব না, ইরানের সাথে লড়তে আসবো না, যুদ্ধ থেমে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে সে এখন এমন একটা জায়গায় এসে সে আটকে গেছে যেখান থেকে তার সামনে আগানো সম্ভব হচ্ছে না, যে কারণে সে এরকম হচ্ছে স্ববিরোধী কথাবার্তা বলছেন। এটাতে বিশ্লেষক হওয়ার কিছু নেই, এটার মধ্যে থেকে তার কৌশল খোঁজারও তেমন কিছু নাই। কিন্তু হ্যাঁ, হতে পারে যে সে শেষ পর্যন্ত গিয়ে সফল হচ্ছে। ট্রাম্পের এই গতকালের আক্রমণের এবং এই আক্রমণের পরে তিনি যে সৈন্যকে সফলভাবে নিয়ে গিয়েছেন, এটা নিয়ে আর কেউ হাততালি না দিলেও নেতানিয়াহু সবার আগে হাততালি দিয়েছে। আরে আমার বন্ধু ট্রাম্প, তুমি হেভি একটা কাজ করেছো, এটাই তো তুমি সফলতা, এটাই তোমার সবচেয়ে সফলতা, এই দেখো তুমি সফল হয়েছো। নেতানিয়াহু এটা বলছে যে তুমি সফল হয়েছো এবং তোমার কাছ থেকে আমি এই ধরনের সফলতাই আশা করি। আমেরিকার সেনাবাহিনীর পরিচালনার জন্য তোমার মতো একজন রাষ্ট্রপ্রধানই দরকার। এই সফলতার কথাই তো আমি তোমাকে বলেছিলাম যে তুমি সফল হবে। এটা হচ্ছে নেতানিয়াহুর গল্প, নেতানিয়াহুর কথা। ওদিকে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ইরান বলছে যে আমি মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর পেট্রোকেমিক্যাল কোম্পানিগুলোতে, ফ্যাক্টরিগুলোতে আক্রমণ করব, আক্রমণ করেছি। কুয়েতে করেছে, বাহরাইনে করেছে, এরপরে বাকিগুলোই করব। কারণ কি? কারণ হচ্ছে আমেরিকা এই ধরনের স্থাপনায় আক্রমণ শুরু করেছে। আমেরিকা যতই ইরানের উপরে হুমকি দিচ্ছে, ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপরে হুমকি দিচ্ছে। আমেরিকা বলছে আমি ইরানের স্থাপনা ধ্বংস করব, ইরান বলছে আমি মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর স্থাপনা ধ্বংস করব। আমেরিকা বলছে আমি ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলো ধ্বংস করব, ইরান বলছে আমি মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর পেট্রোকেমিক্যাল স্থাপনা ধ্বংস করব। আমেরিকা ইরানের পানির প্লান্টে আক্রমণ চালাচ্ছে, ইরান মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর পানির প্লান্টে আক্রমণ চালাচ্ছে। ঘটনাটা কি ঘটছে? আমেরিকা ওই দিক থেকে ঢিল ছুড়ছে, এই দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলিম দেশগুলো। বাস্তবতা রে ভাই। আমেরিকার এই অঞ্চলে কতটুকু ক্ষতি হয়েছে, তার কিছু ঘাটে গেছে, এটা গেছে, সেটা গেছে, ঘাটে তো নিজের জায়গা না। টাকা টাকা টাকা, আমরা টাকার হিসাব করি, ঠিক আছে, টাকার হিসাব বড়, টাকার হিসাব গুরুত্বপূর্ণ, কিন্তু কৌশল একটা বিষয়, স্ট্র্যাটেজিক ব্যাপারগুলো হচ্ছে বিষয়, সেগুলো তো আমাদের আসা দরকার, দেখা দরকার। যাই হোক, লাইভটা শেষ করে দেব, খুব বেশি দীর্ঘায়িত করব না। জাস্ট হচ্ছে যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে ট্রাম্পের হুমকি, এবং এই ট্রাম্পের হুমকির বিরুদ্ধে আবার ইরানও পাল্টা হুমকি দিয়েছে, এবং ইরান তার সেই পাল্টা হুমকিতে বলেছে যে আমরা আজকে এই যে আক্রমণগুলো চালিয়েছি, সেই আক্রমণগুলোতে নতুন নতুন টেকনিক ব্যবহার করেছি,
আমেরিকার বিরুদ্ধে। আমেরিকা এই অভিযান সফল হয় নাই, তাদের এখানে আসা হেলিকপ্টারগুলো, বিমানগুলো আমরা ধ্বংস করেছি, এবং এই উদ্ধার অভিযান আসলে কোনো উদ্ধার অভিযান না, এটা হচ্ছে আমেরিকা এখান থেকে পিছপা হয়ে গেছে, তাদেরকে আমরা পিছু হটতে বাধ্য করেছি, এবং এই উদ্ধার অভিযান মূলত তার দেশের মানুষের সাথে তারা একটা ভাওতাবাজি করেছে, এটা হচ্ছে তাদের কথা। এবং তারা বলছে যে তারা মার্কিন দুটো C-130 সামরিক পরিবহন বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করেছে, এটা হচ্ছে ইরানের দাবি। ইরানের আরো একটা দাবি হচ্ছে যে ইরানের সশস্ত্র বাহিনীর সামনে আমেরিকার সেনাবাহিনী বিপর্যস্ত, এটা হচ্ছে তাদের কথা, যে আমাদের সামনে আমেরিকা বিপর্যস্ত, শেষ হয়ে যাচ্ছে। সুতরাং এই অভিযানে যদি আমেরিকা এখন আমাদের কথা মতো এই চুক্তিতে না আসে, তাহলে আমরা আমেরিকাকে আরো বেশি বিপর্যস্ত করব, এবং আমেরিকার রাষ্ট্রপতি তার দেশের মানুষের সামনেই বেইজ্জতি হবে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প এখন যে মিথ্যাচার করছেন, এটা তার আসলে ভয় থেকে, আতঙ্ক থেকে, এবং তিনি আসলে মনস্তাত্ত্বিক যুদ্ধ পরিচালনা করছেন বলে ধারণা করছেন, কিন্তু আসলে এই যুদ্ধে তিনি পরাজয় এড়ানোর চেষ্টা করছেন। মাঠ পর্যায়ের বাস্তবতা হচ্ছে যে ইরান শক্তিশালী এবং ইরানের সশস্ত্র বাহিনী এখনো পর্যন্ত সুবিধাজনক অবস্থানে আছে, এটা হচ্ছে ইরানের বক্তব্য। এই যুদ্ধ নিয়ে একটা কথা বলি, মানে এটাকে বাংলা যেন কি বলে, শব্দবোমা। শব্দবোমায় কিন্তু কেউ কোনো অংশে কম না, এবং এটা হতেই হয়। দুই পক্ষই বা তিন পক্ষই হচ্ছে যার যার পক্ষে এই বক্তব্যগুলো ছাড়বে, এই বক্তব্যগুলো দেবে, ইরানও দিবে, আমেরিকাও দিবে। যেমন আমেরিকার ট্রাম্প বলছে যে আগামীকালকের মধ্যে ইরানের সাথে আমরা একটা চুক্তিতে আসতে পারি, এটা আসার সম্ভাবনা আছে, আমি আশাবাদী। কেমনে সে আশাবাদী? সোমবার শুরু হবে, সে আশাবাদী হবে, শুক্রবার আসবে, সে ব্যাপক পরিমাণে হচ্ছে নিরাশার বাণী শোনাবে। এটা হচ্ছে ট্রাম্পের গল্প। কারণ কি? কারণ হচ্ছে মার্কেটকে তার একটু মানে ডাউনে রাখতে হবে। আরও একটা ব্যাপার আছে, ফ্রান্সের পত্রিকাটার নাম হচ্ছে লাভ পয়েন্ট, খুব সম্ভবত ফ্রান্সের লাভ পয়েন্ট। এই পত্রিকা ট্রাম্পকে নিয়ে একটা বিশাল ফিচার করেছে, এবং সেই ফিচারে তারা বলেছে যে ট্রাম্প এই যুদ্ধে তার পরিবারের সদস্যরা, তার এই যে ছেলে মেয়ে ওয়াইফ এরা, এবং তার ইনার সার্কেলের মধ্যে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন। একজন হচ্ছে সেও তার পরিবারেরই, একজন হচ্ছে জারেড কুশনার, আরেকজন হচ্ছে স্টিভ উইটকফ। এই 3-4টা সার্কেলের মধ্যে ব্যাপক পরিমাণে হচ্ছে টাকার আদান প্রদান হয়, মানে ব্যাপক পরিমাণে তারা টাকা কামাই করে, বিশাল পরিমাণে এই যুদ্ধ নিয়ে। ক্রিপ্টোকারেন্সি, পুঁজিবাজার, সামরিক, 3টাকে ব্যবহার করে তারা টাকা কামাই করছে। এবং এই টাকা কামাইয়ের ক্ষেত্রে এরকম না যে হচ্ছে একদিনে $5, $10, $500, $5,000, $5,00,000, বিলিয়ন বিলিয়ন ডলার। এজন্য হচ্ছে এই দেখবেন যে পুঁজিবাজার টাস করে ওঠে, টাস করে নামে, পুঁজিবাজার নামে তো তেলের বাজার ওঠে, তেলের বাজার ওঠে তো পুঁজিবাজার নামে, এরকম ভাবে সেখান থেকে ব্যাপক পরিমাণে টাকা অর্জন করছে। এবং এটার সাথে মধ্যপ্রাচ্যের দুজন যুবরাজও আছে, এটা হচ্ছে ফ্রান্সের ওই ম্যাগাজিনের বক্তব্য বা তাদের সেই ফিচার স্টোরির কথা। এটা বলে এখানে